এইবার চলে আসলাম আবার রেইনকে নিয়ে ভিডিও না করলে তো হবেই না। লাস্টটা একটা ভিডিও ছাড়তে লাগে, আমি বলেছিলাম ওই সময় সকালবেলায় যে প্লে বাটন নিয়ে ভিডিওটা আমি পরে করছি। প্লে বাটন নিয়ে এক্সাইটমেন্ট দেখেছেন তো, গলার আওয়াজ, চোখের এক্সপ্রেশন। এখন আপনারা যারা ভালোবাসেন বলবেন দিদি আনন্দ হলে মানুষের এরকম অবস্থা হয়। শুনুন, যতই আনন্দ হোক না কেন, যদি আপনি একদম মুর্মুষু রোগী, কারণ ওই বলেছে ওরা খুব মুর্মুষু রোগী, প্যারালাইসিস, তারপর চোখে অন্ধতা, ওরাই বলেছে অবস্থা খুব খারাপ, তাহলে এত জোরে জোরে এক শ্বাসে এত কথা বলতে পারে না। কোনো অসুস্থ রোগী, একদম মরণাপন্ন রোগী, ও তো মরণাপন্ন রোগ, বাঁচবে কি বাঁচবে না জানে না, ও শর্ট শিওর, ফিরে আসবে কিনা জানে না, আদৌ ঠিক হবে জানে না, সেই মরণাপন্ন রোগী এত কথা, এত এক্সাইটমেন্ট, এত হাসি। আপনার হিংসা লেগেছে হাসি দেখে? না, হিংসা লাগার কোনো কারণ নেই, আপনাদের চোখটা খুলে দিচ্ছি, পারে না। সামান্য জ্বর হলেও যদি আপনার সামনে আপনার সবচেয়ে ফেভারিট খাওয়াটা থাকে, ও আচ্ছা এই খাবারটা একটু ভেঙে দে, একটু খেয়ে আমরা রেখে দিই, কারণ শরীরে দেয় না, মনে দেয় না। দেখবেন সামান্য জ্বর হলো দেখবেন নিজে, শুনুন যে কথাগুলি বলবো না সেগুলো আপনি মানবেন কেন? লজিক ছাড়া মানবেন কেন? বিচার করুন নিজেকে দিয়ে। আপনার প্রচন্ড জ্বর, আপনার সামনে আপনার ফেভারিট খাবার দেওয়া হলো, আপনি খুব আনন্দ করে খেতে পারবেন? পারবেন না। মুখটা ঘুরিয়ে এমন করে কথাটা বলবেন, তাই না? ইফ ঠিক আছে, আচ্ছা দাও একটুখানি দাও, খুব ফেভারিট দেখে একটুখানি দাও, তাই তো? বা আপনার খুব শরীর খারাপ, আপনার খুব দারুণ একটা খবর পেলেন, হয়তো একটু খুশি করে হবেন, কিন্তু সেইভাবে এইভাবে এক্সাইটমেন্টে আপনি কথা বলতে পারবেন না। সুস্থ হোক এটাই তো আমরা চাই। কেন চাইবো একটা বাচ্চার মা অসুস্থ থাকুক? কেন একটা বাচ্চা আমার খারাপ চাইবো? ওকে আমার কোনদিন ক্ষতি করেছে? ক্ষতি করেনি কোনদিন। তাহলে আমি কেন একটা বাচ্চার মার ক্ষতি চাইবো? কেন একটা বাচ্চার মার খারাপ হোক চাইবো? কথা হচ্ছে ওর মিথ্যে কথাটা আমরা মানতে পারি না, মিথ্যা জিনিসটা মানতে পারি না। ও সবসময় নিজেকে সৎ 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 অনেস্ট বলেছে, দেখেছেন তো কি কতটা কথা, অথচ ও নাকি কথা বলতে গেলে হাঁপায়, ও নাকি একশ্বাসে কথা বলতে পারে না, ও নাকি কথা বলতে কষ্ট হয়। এগুলি আমরা প্রচন্ড শুনেছি কিনা বলুন তো? সেখানে দাঁড়িয়ে ও কতটা কথা বলে। এবং এটা কিন্তু যখন ও প্রচন্ড অসুস্থ ছিল সেই সময় একটা ভিডিওতে দেখেছি, একটানা 10 মিনিট একটানে কথা বলেছে। ওখানে তো ওর ভিউয়ার্সরা লিখেছিল যে শিলিগুড়ি থাকার কথা বলছি, আজ থেকে 1 মাস আগের কথা। তো তখন বলছিল যে বাবা এনা কথা বলতে পারেন, একটু আগে ভিডিওতে বললো এখন কথা বলছে, ওর কথা বলতে কষ্ট হয়। যখন ক্যামেরা দিয়ে দিয়েছে কথা বলে ফেলেছে। তাই নিজেদের মানে ধামাচাপাটা, নিজেদের ব্যাপারটা নিজেরাই খুলে দিচ্ছে। আচ্ছা, বারবার প্রীতম বলছিল সব মহাদেবের কৃপা, মহাদেবের কৃপা, মহাদেব। অবশ্যই ওং নমঃ শিবায়, মহাদেবী যা করেছেন ভালোর জন্য করেছেন, সবকিছু করেছেন। তবে একটা কথা কিন্তু রেইন স্বীকার করেছে, বিগ থ্যাংক ইউ টু প্রীতম। ইয়েস, এই চ্যানেলটা গ্রো অবশ্যই রেইন ছিল অ্যাক্ট্রেস, অসুস্থ, হসপিটালাইজ না, রোগ ছিল না তা না। ওভারিতে সিস্ট, কিডনিতে স্টোন, ইনফেকশন, হয়তো যেটা লাংস ইনফেকশন যেটা বলেছিল, এগুলি হয়তো ছিল। ওর হয়তো লাংসে হয়তো দেখো না একটু মানে কফের ব্যাপার থাকে, একটু অল্পতেই কাশি হয়ে যায়, একটু অল্পতেই কফ হয়ে যায়। তো ওর এটা ছিল, এগুলি ছিল না তা না। লাংসের প্রবলেম ছিল, এগুলো ছিল, এগুলো ওষুধ দিয়েছে 3 মাস 6 মাসের মতো ওষুধ দেয়, ওরা ভালো হয়ে যায়। আমি এটা আগেও বলেছি, এখনো বলেছি। পুজোর যখন ওই চেন্নাই থেকে দেখিয়ে আসার পর মা বাবার যত এনজয়মেন্ট করে কাপড় চোপড় কেনা, পুজোর ঘোরাঘুরি করেছে, যদি সত্যি সত্যি কোনো মেয়ের মা জানে যে আমার মেয়ের মরণাত্মক অসুখ হয়েছে, ওই অসুখ কোনোদিনও ভালো হবে না, তাহলে কোনো মা অত আনন্দ ফুর্তি করে বাজার করতে পারে না, শপিং করতে পারে না, পুজো দেখতে পারে না। আর সে অসুস্থ মেয়েকে ওইভাবে একটা ভিন দেশে, যেখানে আত্মীয়জন বলতে কেউ নেই, ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা আছে, ফেলে দিয়ে চলে আসতে পারে না। তাই এই থ্যাংক ইউ ডিজার্ভ অনলি করে প্রীতমের থাম্বনেলগুলি এত মানে পাবলিককে টেনেছে, সিম্পেথি টেনেছে। প্রীতমের ভিডিওগুলি মানে কথা বলার স্টাইলটা একদম মানে আছে, বাঁচবে না মরবে বলেছে, এইভাবে বলেছে, মানে একটা জ্যান্ত মানুষকে মোটামুটি প্রত্যেকদিন আইসিইউ পেশেন্ট করে রেখে দিয়েছে। সেই কথা বলা, থাম্বনেল, টাইটেল সবকিছু মিলিয়ে 1,60,000 হয়েছে শুধুমাত্র সিম্পেথির ভরসায়। চুল ফেলে দিয়ে দেওয়ার পর পুরোটাই দরদর করে উঠে গেছে, চোখের
প্রথমটা টেনেছে চোখ, বাকিটা টেনেছে চুল। আচ্ছা, এইবার এই 1,60,000টা কিন্তু কম না। তাই সত্যি কথা বলতে ওর ক্রিয়েটিভিটি বেশি ছিল, ওর চালাকামি বেশি ছিল। এখানে আমি অনেস্টি বলবো না, ওর চালাকামি ধূর্তামিতে এগিয়ে গেছে। একটা আছে ইন্টেলিজেন্সি, একটা আছে ক্লেভার, আর একটা আছে কি, ক্লেভারটা হচ্ছে আমরা ভালো ইয়েতে, কিন্তু ইন্টেলিজেন্ট আমরা বলি ভালো অর্থে, ক্লেভারটা কিন্তু অন্য অর্থে আমরা ইউজ করি, তাই না? আচ্ছা, মেয়ে এত সুস্থ, হ্যাঁ, তো তাহলে নাতি রোজ দিন সকালবেলা দিদার বাড়িতে যাচ্ছে তো সেখানে জামাই সে চাকরি করতে যায়, সে ঘরে এসে ছেলেটাকে দেখে, ছেলেটাকে নিয়ে বেরোতে যায়, আবার অনলাইন টিউশন করে, আবার প্রতি বেলায় সকালে এবং রাত্রে রান্না করে, কুয়োর জল তুলে সেরে ঘরের কাজ করে। মেয়ে তো খাটের উপরে পড়িয়ে বসে থাকে, মেয়ে অসুস্থ। শাশুড়ির বাড়িতে রান্নার কাজের লোক আছে, বাড়ির একদম কাছাকাছি। শাশুড়ি তো নিজেই পারেন বা শ্বশুর অফিসে যেতে বা ছেলেকে দিয়ে সকাল বিকাল অ্যাটলিস্ট বেশি না হোক 2টো তরকারি করে পাঠাতে। তাহলে এই রান্নার নামক ঝামেলাটা থেকে অনেকটাই মুক্ত হতো। ছেলেটা সকালবেলা এতটাই ব্যস্ত থাকে, সেও তো কোনো মার ছেলে, চপ মুড়ি খেয়ে অফিসে যায়, কারণ তার সকালে রান্না করে অত খাওয়াটার সময় পায় না। কোনো মতে একটু উপর কিছু করে ভাতটাত কিছুটা করে টোরে চলে যায় উপরে সকালবেলা। তারপর নাতি চলে যায় দিদার বাড়িতে। রাত্রেবেলা আবার অফিস থেকে এসেই কিন্তু ছেলের জন্য টেন বানানো, আবার রান্না বসানো, কতটা চাপ পড়েছে। এটা কিন্তু রেইন স্বীকার করেছে, প্রচণ্ড চাপ। আমার চিন্তা হচ্ছে ওর জন্য। এবং তারপরও অবাক লাগে, মেয়ের এত কাছে বাড়ি, মেয়ে এত সুস্থ, একদম মানে বেডরিডেন, মরণাত্মক রোগ হয়েছে মেয়ের, তারপরও কি মার বুকটা কাঁপে না মেয়ের জন্য? যেখানে কোনো বার্ডেন নেই, যেখানে রান্নার লোক আছে, যেখানে ক্ষমতা আছে, কারণ বাবা তো খুব ভালো চাকরি করে, অনেক পয়সা রোজগার করে না, ভিউয়ার্সরাই বলেছে। তাই যদি হয় তাহলে মেয়ের জন্য দুপুরে 2টো তরকারি, রাতে 2টো তরকারি দিতে কতক্ষণ সময় লাগে? কাজের লোকই তো রান্না করবে, জাস্ট 2-4টা টিফিন বক্স কিনে নিলি, যদি নাও থাকে 4টা টিফিন বক্স কিনে নিলেই হয়। ছেলে যখন দোকানে যাবে বোনের বাড়িতে দিয়ে যেতে যাবি, আবার সন্ধ্যার সময় তো একবার তো কেউ দোকানে যাবে আসবে, ছেলে মানে রেইনের দাদা 2বার তো নিশ্চয়ই খেতে, একবার যাওয়ার সময় দিয়ে গেল বোনের বাড়িতে, চলে গেল ইয়ে নিয়ে, আবার সন্ধ্যার সময় নিশ্চয়ই একবার তো বাড়িতে আসবে, তখন রাত্রে খাওয়াটা নিয়ে আসলে, তাহলে তো কতটা ইসে বেঁচে যেত, আমাদের প্রীতমের কষ্টটা বেঁচে যেত। শাশুড়ি এইটুকুনও করতে পারে না। তারপর দেখো একটা কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে, ওর প্রচণ্ড কষ্ট হয় যেতে, কাজে আসতে। দাদার বাইক বার করছে, দাদার বাইক চালাতে দাদা দিয়ে দিচ্ছে, বাইকটা যেহেতু কষ্ট হয় ওর। একবার প্ল্যান করছিল সাইকেল কিনতে, এখন কি প্ল্যান করছে খুব শীঘ্রই তোমরা দেখবে, জানুয়ারির মধ্যে তোমরা দেখতে পাবে বাইক বা স্কুটি কিছু একটা কেনা হয়ে গেছে। কারণ আজকে কিন্তু একটা ক্যারামের গুটি দিয়ে দিয়েছে যে সাইকেল কেনার প্ল্যান চলছিল, কিন্তু সাইকেল তো কিনবে না, কিনলে বাইকই কিনবে। তো বাইক কেনার মতো টাকা বা রোজগার ওদের হয়ে গেছে। একটা বাইকের দাম কত হয়? 50-60 টাকা, অত টাকা ওদের হয়ে গেছে। কারণ এখানে রেইন একটা মেরেছে, দাদাও রাজি না, বাবাও রাজি না, হ্যাঁ। তাই মোটামুটি একটা বাইক কেনা হয়ে যাবে। এবং বাইকটা কেনার পর কি বলবে আমি বলে দিচ্ছি, বাবা টাকা দিয়ে সাহায্য করেছে, আমাদের ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল না, পয়সা ছিল না। খুব শিগগিরই তোমরা জানুয়ারি মাসের মধ্যে দেখবে যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কারণ এখনই যদি ফুটানি মেরে কাজের লোক রেখে দেয়, এখনই যদি ফুটানি মেরে বাইক কিনে নেয়, তোমরা ভিউয়ার্সরা ঠুস করে মুখ ঘুরিয়ে ফেলবে। তাই সময়কে সময় দিতে হবে। ঠান্ডাটা একটু পড়লে তোমরাই বলবে ঠিকই ছেলেটা কষ্ট হচ্ছে, বাবা একটা লোক রাখো। দেখলে তো কষ্টের জন্য লোক রাখলাম, তখন লোক রাখবে। তারপর আসা যাওয়ার কষ্ট হয়, পায়ে বা পাটায় প্রচণ্ড ব্যথা হয়। মানে মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা বাইক দেখতে পাবে, যদি বাইক না হয় স্কুটি, কিছু একটা ভেহিকেল দেখতেই পাবে। আইদার বাবা টাকা দিয়েছে বলবে, আইদার সেকেন্ড হ্যান্ড কিনেছে বলবে, কিন্তু কিনবে তো তুমি শিওর,
লিখে নোট করে রেখে দিও যে প্যাশনেট এপি বলেছিল ওরা কিনবে। এইবার দেখো, এতটা অসুস্থ, যার হাত কাঁপে, সমস্ত ব্যথা করে, সে কিন্তু ক্যামেরা ধরতে পারছে। দিদি বাজে কথা বলবেন না, কখন দেখেছেন ক্যামেরা ধরতে? দেখেছি, বললাম না, আমরা আপনাদের মতোই মানুষ। ক্যামেরা ধরেছে যখন বাবা ছেলে দুজনেই ওই টেন্ট বানাচ্ছিল, ওই হাউস ওই কার্টনগুলি দিয়ে যখন বাড়িটা বানাচ্ছিল, বাবা কিন্তু কার্টনটায় আর ছেলে শুয়েছিল, তখন না ক্যামেরাটা স্ট্যান্ডে ছিল না, ও ক্যামেরা ধরছিল, তার জন্য কথা বলছিল। ক্যামেরাটা আবার ধরেছিল যখন এই প্রীতম অফিসে যাচ্ছে, এখন এটা নিতে ভুলে যায় বলছিল, ছেলে দৌড়ে গিয়ে বাবাকে কিস করেছে, আদর করেছে, তখনও দূর থেকে কেউ ক্যামেরা ধরছিল। এখন তোমরা বলতে পারবে যে না, ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো আছে। ক্যামেরা যদি স্ট্যান্ডে লাগানো থাকতো তাহলে কাউকে উঠে এসে, ও তো বেরিয়ে যাচ্ছে, উঠে এসে ও তো আর বন্ধ করতে পারবে না, তাহলে চলে যাচ্ছে ও। তার মানে দুইখান জায়গাতে ও ক্যামেরা ধরেছে, ও ব্ল্যাঙ্কেট ভাঁজ করেছে, ও ক্যামেরা ধরেছে, মোটামুটি অনেক কিছুই করছে। হয়তো দেখা যাবে অল্প অল্প রান্নাটাও করছে, যেটা কিনা হয়তো আমাদেরকে অতটা দেখাচ্ছে না, কারণ দেখালে অসুবিধা আছে। হয়তো একটু একদিন দেখিয়ে ফেলেছে রান্না করছে করে, সেটা দেখার পর আমরা যেভাবে রিয়েক্ট করেছি, ভিউয়ার্স রিয়েক্ট করেছে, দেখা যাবে এই ক্যামেরা ধরা, ব্ল্যাঙ্কেট ধরা একটু দেখানোর পর। তাই না, যেই মেয়েটার চোখের এত প্রবলেম, সেই মেয়েটা বই পড়ছিল। কি করিস, কি করছিস, কি নিয়েছিস, দে না, চোখটা বন্ধ কর। তখন ওর হাতে একটা বই ছিল। তো চোখে যখন কারোর প্রবলেম হয়, তখন চোখে স্ট্রেস দিতে ডাক্তাররা না করে, মোবাইল, টিভি, বই সব কিছু নিজেকে দূরে রাখতে বলে চোখটাকে বাঁচানোর জন্য। যত পারো গাছের দিকে তাকাও, যত পারো ফুল গাছ তাকাও, চোখটাকে রেস্ট। তাহলে কীভাবে টাইম পাস করতো? ও টাইম পাস করতো ওকে একা লুড্ডু, একা ডিফারেন্ট খেলা আছে যেগুলো চোখে স্ট্রেস দিতে পারতো। এটা না করে ও কিন্তু বই পড়ছিল। তারপর একটা কথা বলেছে যে ও বলেছে রেইনের এত হাসি মুখের অনুভূতিটা তুমি তুলে ধরেছো, তুমি তোমার স্মৃতির পাতায়, পাবলিক তো পাবলিকই, স্মৃতির পাতায় ধরে রেখেছো, এত আনন্দ, এত ফুর্তি, হ্যাঁ স্মৃতির পাতায় তুলে রেখেছে না, সারা জীবন বেঁচে থাকুক, ঠাকুর রক্ষা করুক মেয়েটাকে। অনুভূতিটা যেভাবে ধরে রেখেছে আনন্দ, ঠিক সেইভাবে যেটুকুন কষ্ট হয়েছিল তার থেকে ব্যাপারটাকে অনেক বেশি এক্সাজারেট করে, মানে অনেক বেশি বাড়িয়ে তুলে, এইটুকুন হাত কাটাটাকে যদি আমি বলি পুরো আঙুলটাই কেটে গেছে, একটুখানি খরুস আসা আর পুরো আঙুলটা কেটে যাওয়া ডিফারেন্ট থিং। আমি যদি বলি নো নো নো, মাই হোল ফিঙ্গার ইজ কাট, ইট ইজ ডিফারেন্ট। অ্যান্ড ইফ আই সেড নো লিটল বিট, তো ওর একটুখানি খরুস, আমি বারবার বলছি, ওভারিতে সিস্ট, কিডনি স্টোন, ইনফেকশন কোনোটাই মিথ্যা না, ওর হয়েছিল, বাট দ্যাট ইজ কিউরেবল ডিজিজ। এমনভাবে প্রেজেন্ট করেছে আর বাঁচবো না, আমি মরে গেলে যেন কেউ না আসে, আমার কাছ থেকে কিছু আশা কেউ না করে, আমার বাচ্চার আশা যেন কেউ না করে, এইসব ব্লা 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 বলে যেইভাবে সিন ক্রিয়েট করা হয়েছে, যেইভাবে মানুষকে মানে টেনে রাখা হয়েছে, এটা রিয়েলি প্যাথেটিক ছিল। সেখানে দাঁড়িয়ে ও এই সিম্পিতিটা নেওয়ার জন্য কিন্তু ওইগুলো তুলে রাখা হয়েছে, তুলে রাখা হয়নি, ভিউয়ার্সকে দেখানো হয়েছে। এখন ধীরে ধীরে উইদিন 15th জানুয়ারি মোটামুটি একটা ভালো সুস্থ লাইফ আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। এবং ফার্স্ট উইক অফ জানুয়ারিতে আপনারা বাইক স্কুটি দেখতে পারবেন। এমনকি ফার্স্ট উইকের বা এর আগের থেকেই একটা ঘরে রান্নার লোক দেখতে পাবেন, তারপরে হয়তো বাসন কাপড় হিসেবে একটা লোক দেখতে পারেন। এইবার আসছি মূল কথা। আজকের দিনে দাঁড়িয়েও যেই বাবা মা নাকি এতটা করেছে, বাবা নাকি ওর কষ্ট দেখতে পারে না, বাবার মতো সৎ মানুষ হয় না, মা নাকি স্ট্রং, মা নাকি সে সময় বুঝতে পেরেছিল, মা নাকি নিয়ে আসতে চেয়েছিল, এত কিছু করার পর দুর্গাপুরে থাকার পর বাপে থাকার পরও বলছে পরিষ্কার বাংলা ভাষায়, আমি একে ছাড়া আর আমার ছেলেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। দেখলে তো গলতটা কোথায়? যেই মেয়ে তার মা বাবা দাদাকে বিশ্বাস করে না,
যেই মেয়ে তার মা বাবা দাদাকে ভালোবাসে না, সে তার স্বামীকে কি করে ভালোবাসতে পারবে? অসম্ভব, অসম্ভব। একবার না, কথাটা 2 বার 3 বার বলেছে, আমি একে ছাড়া আর আমার ছেলেটাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। আমার যদি কিছু হয় আমার জন্য করার জন্য এ ছাড়া আর আমার ছেলে ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। তা আমরা কি ধরে নেব ওর বাবা মা দাদা কেউ এখনো ওর পুরোপুরি পাশে আসেনি, বা কেউ এখনো ওকে ভালোবাসে না, বা ও কোনোদিনও ওদের কাছে বিশ্বাসের পাত্রই ছিল না? না ওরা ওকে বিশ্বাস করে, না ও ওকে বিশ্বাস করে। কারণ এত বড় একটা আনন্দ ফুর্তির মাঝেও বাবা মাকে দেখায়, ভিডিও করে দেখায়, বলা সত্য বলছে আমার পাশে আমার জন্য পৃথিবীতে এ ছাড়া ছেলে ছাড়া কেউ নেই। আমি একে আর ছেলেকে ছাড়া কাউকে বিশ্বাস করি নাই। ভাবা যায়? লাইনটা শোনার পর না আমি আবার রিওয়াইন্ড করলাম, কিরে কি বলছে? আমি কাউকে বিশ্বাস করি না। এত কিছু করার পরও মা বাবা আজকের দিনে দাঁড়িয়েও ওর মন পায়নি। তাহলে কি করে তার স্বামী, যাকে তার পছন্দই হয়নি বয়সে বড় বলে, তার মন পাবে? নিজের বাবা, নিজের মা, নিজের রক্ত দাদা, এদের কাছে কিছু আশা করে না, এদেরকে বিশ্বাস করে না। সো পিটি ফর দিস সুইট কিউট গার্ল, তাই না? অস্বাভাবিক। এই কথাটা শোনার পর না আমার যে নিজেটা কেমন লাগলো, আবার এটা বললো, কি করে সে এটা বলতে পারলো? বিশ্বাসের জায়গাটা এতটাই নড়বড়ে। আর যেটা মূল কথা, কেন ও রেইন প্রীতমকে এত ভালোবেসে ফেলেছিল? ওর বিয়ে হয়েছিল 20 বছর, তখন প্রীতমের বয়স 2 বছর ছোট, সবাই বলছে, যদি আমি কারো বার্থ সার্টিফিকেট দেখিনি। যদি প্রীতম ছোট হয়ে থাকে তাহলে 18 বছরের 19 বছরের হবে। তাহলে একটা পিঠোপুঠি যে ব্যাপারটা হয় না, এটা ছিল দুজনের মাঝে। 20-21 বছর একটা কলেজ 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 ব্যাপার থাকে, দুজন একই সাথে বড় হচ্ছে। ওর 20 ওর 21, মানে এরকম করে বড় হচ্ছে। তখন একটা ফ্রেন্ডশিপটা কিন্তু খুব স্ট্রং হয়ে যায়। এটা অনেকটা কলেজ লাইফের বন্ধুর মতো। কারণ ওদের মূল বন্ধুত্বর কারণটা কি হতে পারে তাই আমি ভেবেছিলাম। কারণ হচ্ছে একটা একদমই পিঠোপুঠি, কারণ পিঠাপিঠি, কারণ একজনের 20 একজনের 18 বা 19। তাহলে এইরকম অবস্থায় তার স্বামীর সাথে কথা বলতেই অতটা পারতো না। কারণ একে তো মানুষটা শিক্ষিত, মানুষটা ব্যস্ত থাকে, ঘরে থাকতো না, তাহলে যথেষ্ট কাজ থাকতো মানুষটার। সেখানে দাঁড়িয়ে যখন আমার সমবয়সী একটা বন্ধুর মতো কাউকে পেয়ে যাবো, তাতে সে যদি অপোজিট জেন্ডার হয়, এবং সে কিন্তু তাদের বয়সটা থাকে তখন কিন্তু 20-21 বছর, ওই বয়সটা নো ডাউট প্রেমের বয়স, তাই তো, কলেজের বয়স। সেখানে দাঁড়িয়ে ওই অবস্থাতে না হয় না। এটা তো আপনার দিদি এখন আসবে কমেন্ট, দিদি আমার 15 বছর বেঁচে, দিদি আমার 18 বছর বেঁচে। আরে এগুলো তো কমন থিং। 18-20 বছরে বিয়ে হওয়াটা নর্থ ইন্ডিয়াতে ভর্তি, এটা কমন থিং। লাগতে সবাইকে তাহলে 11 সঙ্গে চলে যাচ্ছে, বয়সে বড় কারণে প্রচুর, আমি বলেছি এখানে এগুলি কমন থিং। আমি নর্থ ইন্ডিয়া থাকি, নর্থ ইন্ডিয়া এগুলি 18-20-21 ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ডাক্তারি পড়ার মেয়েগুলিরও বিয়ে হয়ে যায়। ওরা ওয়েট করে না কবে পড়া শেষ করবে তারপর বিয়ে হবে, পড়া চলাকালীন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে ওরা হোস্টেলে আছে পড়ছে। 3rd ইয়ার 4th ইয়ারে প্রচুর মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি এটা এই কথা, ওদের লাইফটা তো অ্যাবনর্মাল, নর্মাল না তো। তাই আমি বলছি যে এই কারণটা হচ্ছে একটাই, এই যে বললাম মিলের কারণটা হচ্ছে একটাই কারণ। ওইখানে তখন মনে হয়েছে যে হ্যাঁ বন্ধু 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 বন্ধু, কারণ ও বলেছে না আমার প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা, সবসময় আমি ওকে চেয়েছিলাম যেন আমার স্ত্রী হতে পারে। কারণ তখনও 18 বছর বয়স ও হয়ে থাকে, বৌদি হয়ে আসে ওর বাড়িতে, তখন জাস্ট 12 ফাইনাল দিয়েছে, মাত্র গোফের রেখা অল্প অল্প বেরোচ্ছে। কলেজের ফার্স্ট ইয়ার কি হয়, আমরা সবাই কলেজে পড়েছি। তো সেই ফিলিংসটা নিয়ে ওর বৌদিকে দেখেছে, সম্পর্কে বৌদি তার ফিলিংসটা ওটাই ছিল। 18-20 বা 19-20 যদি হয়ে থাকে, এই কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বই, কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা এটা আশা করতেই পারি। অবশ্যই এটা ইমোরাল, আশা করতে পারি মানে ওই বয়সের দিক থেকে, এটা হতেই পারে না, এরকম অনেক হয়। এই মানে বৌদি ছোট দেওয়ার বড় এরকমও ব্যাপারও আছে, নেই কি, প্রচুর আছে। ওদের পেছনে কারণটা কি?
আমার এটাই যে তুই অনেকে বল না তুই তোকারি করে ওরা কেন বলে, কেন ওরা, আমাকে এটা অনেকেই প্রশ্ন করেছে। এটা আবার বৌদি হলো তো বৌদিকে তো লোক তুমি করে বলতো, বা ও তো প্রমিকা তো পরে হয়েছে, প্রথম তো বৌদি ছিল, প্রথমে তো বৌদিকে তুই তুই করে বলতো না। কিন্তু আমার মনে হয় বৌদিকে তুই তুই করে এর জন্য বলতে পেরেছে, প্রথম থেকে হয়তো দেখা যাবে বলেছে। কারণ কি, ওই যে বললাম কলেজ মে এক নয়া নয়া লড়কি আই হে, ওই কলেজের যে ফিলিংস সেটা হয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তোমাদের যা যা প্রশ্ন থাকে লিখে রাখবে কমেন্ট বক্সে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কর্তব্য। আমি কালকে সকালে সমস্ত প্রশ্নর উত্তর দিয়ে দেব। ওকে, টিল দেন বাই, গুড নাইট, টেক কেয়ার।